আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। শেখ হাসিনার রেখে যাওয়া স্বৈরাচারী ব্যবস্থার বিলোপ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। শনিবার 11 অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতে আয়োজিত এক ছায়া বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ডক্টর বদিউল আলম বলেন, শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন, ফ্যাসিস্ট ছিলেন। তিনি পালিয়ে গেছে, কিন্তু তার স্বৈরাচারী কাঠামো রেখে গেছেন। আইন কানুন, বিধিবিধান ও প্রতিষ্ঠানগুলোই তাকে স্বৈরাচারে পরিণত করেছিল। এই কাঠামো এখনো বিদ্যমান। এই কাঠামোগত সংস্কারের জুলাই সনদ একটি বড় মাইল ফলক হবে। তিনি আরও বলেন, কেবল একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্র নয়, বরং এটি গণতন্ত্রের প্রথম ধাপ। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে হলে নির্বাচনের পর মানবাধিকার আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহি এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, যারা দেশকে বাপের তালুক বানিয়ে একদলীয় প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত করেছে, তাদের বিচার হওয়া উচিত। ক্ষমতার পালাবদল যেন দুর্নীতির পালাবদলে পরিণত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, শঙ্কা কাটিয়ে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক ঐকমত্য এখন সিলভার লাইন থেকে গোল্ডেন লাইনে উন্নতি হয়েছে। আগামী 15 অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জুলাই সনদ স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে রেষারেষির কারণে যদি সনদ স্বাক্ষরে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তবে গণতান্ত্রিক প্রক্রিয়া মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। কিরণ আরও বলেন, হারিয়ে যাওয়া গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে নির্বাচনের কোনো বিকল্প নেই। আশা করি বিভেদের রাজনীতি পরিহার করে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকবে। তিনি যখন ক্ষমতায়, যেই সরকার ক্ষমতায় থাকবে সেই সরকারই যে নির্বাচন, ওই যে সেই সরকারের অধীনে নির্বাচন হবে। এবং তার পরিণতি কি হয়েছে আমরা দেখেছি, যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর সবগুলো নির্বাচনেই হয় জালিয়াতি নির্বাচন হয়েছে, না হয় একতরফা নির্বাচন হয়েছে, বিতর্কিত নির্বাচন হয়েছে। তো উচ্চকক্ষ যদি থাকতো তাহলে কিন্তু শেখ হাসিনার পঞ্চদশ সংশোধনী নিয়ে পাশ করা প্রায় অসম্ভব হতো। যদিও যেখানে অ্যাবসলিউট মেজরিটি, যেখানে ওই যেরকম মেজরিটি পেয়েছে হয়তো তখন সম্ভব হতো। যদিও নির্ভর করে কিভাবে উচ্চকক্ষ ঘুরতে হয়। উচ্চকক্ষ চেকস অ্যান্ড ব্যালেন্স করতে পারবে কিনা, নিশ্চিত করতে পারবে কিনা, সেটা কিভাবে ঘুরতে হয়। যে কতগুলো দল যেটা প্রস্তাব করেছে, উচ্চকক্ষ হবে যে আসনের সংখ্যার, আসনের অনুপাতে, যে যেমন নারীর আসন হয়, তাহলে উচ্চকক্ষ হবে নিম্নকক্ষের একটা ডুপ্লিকেট। জাস্ট ওই যে এটা অপ্রয়োজনীয় এবং ইট উইল বি ওয়েস্টফুল। কিন্তু নিম্নকক্ষ যদি এই যে আনুপাতিক হারে হয়, যে ভোটের অনুপাতে হয়, তখন কিন্তু উচ্চকক্ষ কিন্তু বাধা দিতে পারত এই পঞ্চদশ সংশোধনী পাশে। তো উচ্চকক্ষে আমরা যদি দেখি 2008-এ 230টা সিট পেয়েছে আওয়ামী লীগ, 48% ভোটের বিপরীতে। কিন্তু তারা পেত 144টা ভোট যদি সংখ্যানুপাতে হইত, মাত্র 144টা সিট পেত। আর বিএনপি পেত 99টা সিট সংখ্যানুপাতিক পদ্ধতিতে হইলে নিম্নকক্ষে। আর যেহেতু 48% তারা ভোট পেয়েছে, তারা কিন্তু 100 আসনের যদি উচ্চকক্ষ হইতো তাহলে তারা মেজরিটি পেত না। তার মানে পঞ্চদশ সংশোধনী পাশ করার জন্য ওই যে আমাদের একজন অথরের অনুযায়ী তাদেরকে হয়তো কি করতে হইতো, যে হর্স ট্রেডিং করতে হইতো। হ্যাঁ, হর্স ট্রেডিং এর তো আমাদের অভিজ্ঞতা আছে বোধহয়। তার বিপরীতে আমরা অন্যভাবেও দেখতে পারি, এই যে এইরকম টেবিলের চারপাশে আলাপ আলোচনা করে তারা সিদ্ধান্ত নিত। একটা নূতন রাজনৈতিক সংস্কৃতি।